Hello students, I'm Madhurima Roy and this video is for the second semester honors students where we are going to discuss about the life cycle of the fungus Phytophthora. Okay, now Phytophthora belongs to the phylum Oomycota of kingdom Straminophila or Chromista. In the previous videos, we have already learned about the different characteristic features of Oomycota, of the members of Oomycota, where we have learned about the vegetative structure or vegetative thallus structure of the members of Oomycota, their general habitat, the classification of Oomycota, the reasons why the members of Oomycota have been removed from the kingdom fungi and they have been placed under the kingdom Straminophila or Chromista. We have also learned about the asexual and sexual reproductive methods of Oomycota or of the members of Oomycota. There we have observed that the members of Oomycota, they have many distinctive characteristic features which differ from the true fungal members, and because of which they are unique members of the living kingdom. Most of the members, they are parasitic or saprophytic, that is either they collect their nutrients from a living host by parasitizing or by developing some disease symptoms in the hosts, as well as or they can be saprophytic and collect their nutritions from some dead decaying organic matters. Oomycotaর যা কিছু অন্যান্য ক্যারেক্টারিস্টিক ফিচারের সাথে সাথে যা কিছু ইকোলজিক্যাল সিগনিফিক্যান্স বা যা কিছু ফাইটোপ্যাথোলজিক্যাল সিগনিফিক্যান্স সেগুলোও আমরা এর আগে জেনেছি, যেখানে বলা হয়ে থাকে কি যে ওমাইকোটার যত মেম্বার তারা বেশ সিগনিফিক্যান্ট কিছু প্লান্ট প্যাথোজেন বিকজ দে কজ সাম সিরিয়াস প্লান্ট ডিজিজেস causing huge loss of in the yield of the croplands, thereby destructing fields of many croplands and causing serious epidemics. নাও ফাইটোফথোরার ব্যাপারে যখন আমরা ডিসকাস করব, ফাইটোফথোরা হচ্ছে ওমাইকোটার একটা খুব সিগনিফিক্যান্ট মেম্বার, যার বিভিন্ন স্পিসিস, ফাইটোফথোরা জেনাসটার অনেক স্পিসিস রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্টের মধ্যে নানান ধরনের সিরিয়াস ডিজিজেস কজ করে, এবং তারা খুবই হোস্ট স্পেসিফিক হওয়ার জন্য তারা কিছু স্পেসিফিক গ্রুপ অফ প্লান্টকে অ্যাটাক করে অ্যান্ড ইনফেক্ট করে সেখানে বেশ কিছু সিরিয়াস ডিজিজ সিমটমস ক্রিয়েট করে। যেমন ফাইটোফথোরা ইনফেস্টেন্সের কথা আমরা অলরেডি জেনেছি, যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট প্লান্ট প্যাথোজেন্স অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মেম্বার্স অফ ওমাইকোটা, যেখানে আমরা জানি যে দ্য প্যাথোজেন ফাইটোফথোরা ইনফেস্টেন্স, ইট কজেস আ ডিজিজ ইন সোলানাম টিউবেরাসম or in the potato plants called late blight disease or blight disease of potato, where some blackish to brownish water soaked irregular circular to irregular spots or water soaked spots appear on the leaves or sometimes on the under surface of the leaves as well. সো এই যে ডিজিজটা ফাইটোফথোরা ইনফেস্টেন্স, দেখা যায় যে এটা একটা সময় মানে 1845 1848 এই সময় ভীষণ রকম একটা এপিডেমিক তৈরি করেছিল বিকজ অফ দ্য হিউজ লস অফ দ্য ক্রপ প্লান্টস। তো এই কারণে এটার ব্যাপারে তো আমরা জানবই, এছাড়াও আরও বেশ কিছু ফাইটোফথোরা স্পিসিস আছে, যেমন দের ইজ এ স্পিসিস ফাইটোফথোরা এরিকি which causes cholera disease of erica plants. Okay, another one is Phytophthora colocaceae, which causes blight of colocacia, blight disease. Mainly Phytophthora বেশিরভাগ মেম্বার তারা যে বেসিক টাইপ অফ ডিজিজগুলো কজ করে সেগুলো কী কী, ব্লাইট ডিজিজ হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে রট ডিজিজ হয়ে থাকে, ফুড রট ডিজিজ বা ফ্রুট রট ডিজিজ, এই ধরনের কিছু রট ডিজিজ হয়ে থাকে। এছাড়াও আরও কী কী মেম্বারের কথা জানতে পারি, Phytophthora parasitica বলে একটা স্পিসিস আছে, যেটা কী করে যে পাইপার বিটেল বা যেটাকে আমরা পান বলে থাকি, সেই পাইপার বিটেলের মধ্যে ফুট রট অর লিফ ব্লাইট ডিজিজ কজ করে, এবং
ক্যাস্টরের ক্ষেত্রে সিডলিং ব্লাইট ডিজিজ করতে পারে। আরেকটা যেটা স্পেশিস সিসেমাম ইন্ডিকাম বা সিসেম, যেগুলো তিল যেটাকে বলা হয়ে থাকে, সেই সিসেমাম ইন্ডিকামের মধ্যে কী করতে পারে যে লিফ ব্লাইট ডিজিজ কজ করতে পারে। তো এরকম আরও যদি কিছু স্পিসিস দেখি, যেমন Phytophthora পামিভোরা, ইট কজেস গুমাসিস ডিজিজ অফ সাইট্রাস অ্যান্ড বাড রট ডিজিজ অফ পাম প্লান্টস। ওকে, Phytophthora পামিভোরা, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে মানে একটা রেড কালারের কিছু স্পোরাঞ্জিয়াল স্ট্রাকচার্স দেখতে পাচ্ছি। এই যে ছবিটায়, দিজ আর দ্য স্পোরাঞ্জিয়াল স্ট্রাকচার্স অফ Phytophthora পামিভোরা which cause serious infections of gumaces in the citrus and bud rot diseases in palm plants. তো এছাড়াও আরও একটা স্পিসিস আছে যেটাকে বলা হয় Phytophthora cactorum। এই যে ডিজিজটা, এটা রুট রট ডিজিজ কজ করে আর ড্যাম্পিং অফ করে আর ফ্রুট রটও করে ইন মোর দ্যান 40 অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্টস। তাহলে এত ধরনের এই ফাইটোফথরার যে স্পিসিস, সেগুলোর ব্যাপারে আমরা জানতে পারি, যেগুলো কিনা বিভিন্ন ধরনের অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট স্পিসিসের মধ্যে বিভিন্ন রকমের সিরিয়াস ইনফেকশনস কজ করে, যার জন্য কোনো একটা ক্রপ ফিল্ডে প্রচুর পরিমাণে ক্রপ প্লান্ট সেগুলো একদম নষ্ট হতে পারে। আর এই যে ডিজিজগুলো কজ করে সেগুলো কোনো একটা হোস্টের মধ্যে সিস্টেমিক্যালি স্প্রেড করে। তার জন্য কোনো একটা প্লান্ট পার্ট যদি কোনোভাবে ইনফেক্টেড হয়, তাহলে অন্যান্য যে সমস্ত প্লান্ট পার্টগুলো আছে সেগুলো খুব ইজিলি ইনফেক্টেড হয়ে যায় এবং র্যাপিড স্প্রেড দেখতে পাওয়া যায় ডিজিজের একটা কোনো ক্রপ ফিল্ডের মধ্যে। সুতরাং ফাইটোফথরার ব্যাপারে আমরা যখন দেখব, ফাইটোফথরার যে ডিজিজ সাইকেল, এই লেড ব্লাইট ডিজিজ অফ পটেটো, এটা ডিজিজ সাইকেল তোমাদের ফাইটোপ্যাথোলজির তে একটা সেকশনে পড়তে হয়। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইটোফথরার যে নর্মাল লাইফ সাইকেল, কীভাবে এই হ্যাবিটেট কেমন ফাইটোফথরার, মানে কেমন জায়গায় ফাইটোফথরা গ্রো করে, কেমন ধরনের এদের ভেজিটেটিভ থ্যালোস্ট্রাকচার বা হাইফাল অর্গানাইজেশন, সেলুলার কেমন কেমন অর্গানেলি রয়েছে, এই সমস্ত ব্যাপার। আর হচ্ছে কি কীভাবে রিপ্রোডিউস করতে পারে, যেই টাইপ অফ রিপ্রোডাকশন এদের লাইফ সাইকেলে পাওয়া যায়, মানে ভেজিটেটিভ, আসেক্সুয়াল অর রেলি সেক্সুয়াল, এই যে ডিজিজ মানে এই যে রিপ্রোডাক্টিভ সাইকেলগুলো, এগুলোর কীভাবে এক্স্যাক্টলি হচ্ছে এই মেকানিজমগুলো আমরা জানবো। ওকে, সো লেটস গেট ইন টু দ্য টপিক। ওকে, এই যে স্লাইডটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইটোফথরার জেনাস ফাইটোফথরা, তার হ্যাবিটেট কী হতে পারে। বাট ফার্স্ট অফ অল we have to know that the term Phytophthora or the name Phytophthora, it has a significant meaning. The name Phytophthora comes from its importance in crop destruction. It is composed of two Greek words or two Greek terms. One is phyton and the other one is phthora. The Greek word phyton means plants and the other word phthora means destruction. অর্থাৎ কী হচ্ছে, যেহেতু ফাইটোফথরা ইনফেস্টেন্স, এটা যখন 1845-এ ওই আয়ারল্যান্ড ফ্যামাইন হয়েছিল, যেখান থেকে কিনা হিউজ পরিমাণ ক্রপ নষ্ট হয়েছিল, প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল এবং এটা এপিডেমিক তৈরি হয়েছিল, এই সময়ে এই ফাইটোফথরা ইনফেস্টেন্স, এই যে ফাইটোফথরা স্পিসিসটা, এটা ফার্স্ট টাইম ডিসকভার্ড হয়। আর সেই জন্য হয় কি যে এর যত স্পিসিস রয়েছে তাদের এই একই ধরনের প্রায় এই ফাইটোপ্যাথোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। তো সেই কারণে এই ধরনের নাম দেওয়া হয়েছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্পিসিস ইজ Phytophthora infestans, which causes late blight disease of potato, by which the Ireland famine took place in 1845. The pathogen is most destructive in low temperature and high humidity. Some other species of Phytophthora are also pathogenic to different hosts. Now we will discuss about the habitat of Phytophthora. First, it is written in the screen that the genus is represented by 48 species which are cosmopolitan in distribution. অর্থাৎ এদের এখনও পর্যন্ত যত স্পিসিস ডিসকভার্ড হয়েছে দেখা যায় সেটা সংখ্যায় প্রায় 48টা মতো, যেগুলো কিনা কসমোপলিটন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমস্ত জায়গায় ইউবিকুইটাসলি এই যে
ফাইটোফথোরার বিভিন্ন রকম স্পিসিস সেগুলোকে পাওয়া যায়। বলছে কি যে মোস্ট অফ দ্য স্পিসিস অ্যাটাক হায়ার প্লান্টস, মোস্টলি অ্যাঞ্জিওস্পার্মস অ্যান্ড কজ ডিজিজেস অফ ইকোনমিক সিগনিফিকেন্স। তো এখানে একই রকম কথা যেটা আমরা আগেও শুনেছি বা জেনেছি, সেটা হচ্ছে কি বিভিন্ন রকমের হায়ার অ্যাঞ্জিওস্পার্মিক প্লান্ট স্পিসিস সেগুলোকে এরা হোস্ট হিসাবে বিহেভ করে। এগুলোর মধ্যে এরা প্যারাসাইটিক্যালি গ্রো করে টু কালেক্ট দেয়ার রিকোয়ার্ড নিউট্রিশনস। তখন এরা করে কি যে এই যে হোস্টগুলোর ওপর খুব সিরিয়াস ডিজিজেস কজ করে, যেগুলো কিনা ইকোনমিক্যালি খুব সিগনিফিকেন্ট, মানে প্রচুর পরিমাণে ইকোনমিক লস, প্রচুর পরিমাণে ক্রপ yield প্রচুর পরিমাণে ফল করে। তো এই জাতীয় ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। The next is some species are facultative parasites and others are facultative saprophytes. মানে কি বলছে যে এর আগেও আমরা এদের মোড অফ নিউট্রিশন এর ব্যাপারে জেনেছি যে এরা মোস্ট অফ দ্য মেম্বার্স দে আর প্যারাসাইটস, বাট সাম মেম্বার্স দে আর ফ্রি লিভিং অ্যান্ড দে অপারেট দ্য স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন। সেক্ষেত্রে কী হয়, তারা ডেড অর্গ্যানিক ম্যাটার থেকে নিউট্রিশন নিচ্ছে, আর যদি প্যারাসাইট হয় তো লিভিং হোস্ট থেকে নিচ্ছে। কিন্তু এই যে ফ্যাকাল্টেটিভ অব্লিগেট এই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অব্লিগেট মানে ও একদম বাধ্য যখন যে ধরনের নিউট্রিয়েন্ট সোর্স ওর কাছে অ্যাভেলেবল সেইটাই ইউটিলাইজ সে করতে পারবে। যদি এরকম হয়ে থাকে যে কোনো একটা এরকম প্যাথোজেন স্পিসিস বা কোনো একটা ফাঙ্গাল স্পিসিস সে সব সময় শুধুমাত্র প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনই কজ করতে পারে, তার সামনে তার কাছে হোস্ট অ্যাভেলেবল থাকুক বা না থাকুক সে চাইলেও স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন অপারেট করতে পারবে না, এই ধরনের যদি কোনো প্যাথোজেন হয় তাহলে তাদেরকে বলা হয়ে থাকে অব্লিগেট প্যারাসাইটস। তাহলে এরা হচ্ছে অব্লিগেট। আর যদি এমন হয়ে থাকে যে এরা মানে ওদের মোড অফ নিউট্রিশনটা বা কিভাবে ওরা নিউট্রিশন পাবে সেই জিনিসটাকে ওরা সুইচ করতে পারে ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য হোস্ট অর আদার অর্গ্যানিক নিউট্রিয়েন্টস, তখন সেটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটস অর ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইটস। মানে if the members are able to utilize the dead organic matters when the hosts are not available, then they will operate in saprophytic mode of nutrition. But if the host is available, their specific favorable host is available, then they would be allowed to operate the parasitic mode of nutrition. Okay, এই ধরনের কেসগুলোকে বলা হয়ে থাকে যে ফ্যাকাল্টেটিভ মোড অফ নিউট্রিশন, মানে ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইটস আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটস। তো তাহলে এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট হতে পারে অথবা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হতে পারে। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কি যে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়েল নোন স্পিসিস অফ ফাইটোফথোরা ইজ ফাইটোফথোরা ইনভেস্টেন্স. We have already learned about this causes a disease called late blight of potato or potato blight. The pathogen caused the Ireland famine in the year 1845. Cold temperature that is between 22 to 23 degrees Celsius and excess of water favors the growth of this fungus. মানে যেটা কিন্তু খুব একটা যদি মোটামুটি একটু লো টেম্পারেচার, মানে খুব বেশি লো টেম্পারেচার নয়, 22 to 23 ডিগ্রি সেলসিয়াস, আর তার সাথে যদি যথেষ্ট পরিমাণ ওয়াটার অ্যাভেলেবেল থাকে তাহলে দেখা যায় যে এই ফাঙ্গাসটার খুব র্যাপিড গ্রোথ হয় আর প্রচুর পরিমাণে ডিজিজ স্প্রেড করতে পারে। ইন ইন্ডিয়া Phytophthora infestans has been reported from নীলগিরি হিলস অ্যান্ড দার্জিলিং। এটা কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে যখন এই Phytophthora infestans-এর এই লেট ব্লাইট ডিজিজটা হয়েছিল সেটা কিন্তু যে আলু বা পটাটো টিউবার্স যেগুলো কিনা দার্জিলিং বা নীলগিরি হিলস থেকে ইম্পোর্ট করা হতো, সেখানে ওই যে পটাটো টিউবারগুলো সেগুলোই ডিজিজ টিউবার এখানে ইম্পোর্ট করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে ডিজিজ স্প্রেড করেছিল ফার্স্ট টাইম। তো দিস ডিজিজ ওয়াজ ফার্স্ট টাইম রিপোর্টেড ফ্রম নীলগিরি হিলস অ্যান্ড দার্জিলিং। ইট অলসো অকার্স পিরিয়ডিক্যালি ইন দ্য প্লেন্স পার্টিকুলারলি অফ নর্দার্ন ইন্ডিয়া। নর্দার্ন ইন্ডিয়ার যে প্লেনল্যান্ড যে সমস্ত জায়গায় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে Phytophthora infestans দেখা যায় এবং সেটা পিরিয়ডিক্যালি এই ডিজিজ অ্যারাইজ করে অ্যান্ড সেগুলো স্প্রেড করে। However, in the Indo-Gangetic plain, blight of Colocasia antiquorum caused by Colocasia
ফাইটোফথোরা কলোকেশি ইজ কোয়াইট কমন। বলছে কি যে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন সেইখানে কিন্তু কলোকেশিয়া অ্যান্টিকোরাম, এই কলোকেশিয়ার মধ্যে যে ব্লাইট ডিজিজ হয় যেটার জন্য যে স্পিসিসটা বা যে প্যাথোজেনটা স্পেসিফিক সেটার নাম হচ্ছে ফাইটোফথোরা কলোকেশি, এই জিনিসটাও কিন্তু যথেষ্ট কমন এই প্যাথোজেনটা এই ডিজিজটার জন্য। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা স্পিসিস কিন্তু ভীষণভাবে হোস্ট স্পেসিফিক। এই ফাইটোফথোরা কলোকেশি যখন পড়ছি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কলোকেশিয়া অ্যান্টিকোরাম ইজ দ্য হোস্ট অফ দ্য প্যাথোজেন, দ্যাট ইজ ওয়াই দ্য প্যাথোজেন ইজ নেমড আফটার দ্য নেম অফ দ্য হোস্ট। তো সেই কারণে কী হচ্ছে, এটার নাম কিন্তু ফাইটোফথোরা কলোকেশি হয়েছে। ওকে, এর পরের সেগমেন্টে আমরা দেখব যে এদের যে ভেজিটেটিভ থ্যালাস স্ট্রাকচার বা হাইফাল অর্গানাইজেশন কেমন, বা কী কী ফিচার আমরা সেখানে দেখতে পাই সেগুলো। Okay, in this segment we are going to discuss about the vegetative hyphal structure or the hyphal organization of the genus Phytophthora. এখানে প্রথমেই আমরা 3 রকমের ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখছি কি যে ফার্স্ট যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে একটা কোনো প্লান্ট টিস্যু আছে, যেটা অবশ্যই একটা হোস্ট টিস্যু, যার এপিডার্মাল লেয়ারটার নিচে কিছু প্যালিসেড প্যারেনকাইমাটাস সেলের কিছু লেয়ার রয়েছে, আর তারপরে যে মানে কর্টিক্যাল যে জোনটা রয়েছে সেখানে যে প্যাথোজেনটা, সেই প্যাথোজেনের যে হাইফি সেগুলো পেনিট্রেট করে ইন্টারসেলুলারলি গ্রো করেছে, করে এখানে একটা নেট লাইক বা একটা মেশ লাইক স্ট্রাকচার ফর্ম করেছে। এরপরে যে ছবিটা সেখানেও আমরা একই রকম ব্যাপার দেখতে পাচ্ছি, যে কিছু হোস্ট সেল যেগুলো কিনা খুব লুজলি অর্গানাইজড কিছু সফট প্যারেনকাইমাটা সেল, এগুলোর মধ্যে দিয়ে ইন্টারসেলুলারলি একটা নেট লাইক বা একটা মেশ লাইক স্ট্রাকচার ফর্ম করে এই যে হাইফাগুলো সেগুলো স্প্রেড করেছে। আর লাস্ট যে স্ট্রাকচারটা সেখানে আমরা দেখছি যে হোস্ট টিস্যু পেনিট্রেট করার জন্য এদের কিছু ল্যাটারাল ফিঙ্গার লাইক স্ট্রাকচার্স তৈরি হয়েছে, যেগুলো কিনা অবশ্যই কেন তৈরি হয়েছে আর কি বলা হয়ে থাকে এই স্পেশালাইজড স্ট্রাকচারগুলোকে, সেই জিনিসগুলো এই সেগমেন্টে আমরা দেখব। তো প্রথমে দেখিনি যেখানে কি বলছে যে ইট ইজ প্রফিউসলি ব্রাঞ্চড অ্যান্ড কনসিস্টস অফ আসেপ্টেট হাইলাইন প্রফিউসলি ব্রাঞ্চড সিনোসাইটিক হাইফি। ওকে, এবার এই প্রত্যেকটা টার্ম যদি এলাবোরেটলি আমরা ডিসকাস করি তাহলে কি দেখব। প্রথমত বলছে দ্য হাইফি দে আর প্রফিউসলি ব্রাঞ্চড, দ্যাট ইজ দ্য হাইফাল স্ট্রাকচার্স, দ্য ফিলামেন্টাস স্ট্রাকচার্স, দে আন্ডারগো রিপিটেড branching or repeated divisions, thereby forming many lateral branches, and they consist of aseptate hyaline hyphae. Aseptate মানে কি, the hyphae they lack any partition wall or any septum, সেই কারণে এগুলোকে বলা হচ্ছে কি যে এরা হচ্ছে আসেপ্টেট। আর তার সাথে কি বলছে যেগুলো হায়ালাইন, মানে যদি মাইক্রোস্কোপিক্যালি শুধুমাত্র এদের যে হাইফিগুলো সেগুলোকে যদি অবজার্ভ করা যায় তাহলে দেখা যাবে যে হাইফাগুলোর মধ্যে কোনো পিগমেন্টেড স্ট্রাকচার না থাকার জন্য কমপ্লিটলি হায়ালাইন বা কালারলেস আর ট্রান্সপারেন্ট কিছু স্ট্রাকচার হয়, খুব স্লেন্ডার কিছু স্ট্রাকচার, কিছু ব্রাঞ্চড ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখা যায়। আর ফাইনালি কি বলছে, এটা একটা সিনোসাইটিক হাইফি। ওকে, উই অলরেডি নো দ্য টার্ম সিনোসাইটিক, হোয়াট ডাজ ইট মিন, উই অলরেডি নো দ্যাট সিনোসাইটিক কথাটা এখানে যে আসেপ্টেট হাইফি বলেছে বা আসেপ্টেড মাইসিলিয়াম বলেছে, এটা থেকে কিন্তু আমরা সিনোসাইটিক ব্যাপারটা বুঝতে পারছি, কেননা আমরা জানি যে সিনোসাইটিক হাইফি মানে হচ্ছে যে ইট রিপ্রেজেন্টস দ্য মাল্টিনিউক্লিয়েট কন্ডিশন অফ হাইফা। তার মানে কি, যদি কোনো একটা হাইফার ক্ষেত্রে রিপিটেড মাইটোটিক ডিভিশনস হচ্ছে, যেখানে রিপিটেড ক্যারিওকাইনেসিস হচ্ছে উইদাউট এনি সাইটোকাইনেসিস, ইট ইজ উইদাউট এনি পার্টিশন ওয়াল ফর্মেশন, তখন দেখা যায় যে কোনো একটা হাইফা সেটা মাল্টিনিউক্লিয়েট কন্ডিশনে রয়েছে। তো এই যে কেসটা, ওই জন্য এটাকে আমরা সিনোসাইটিক হাইফি বলছি। তারপরে কি বলছে, দে আর মডারেটলি থিক অ্যাবাউট 4 to 8 মাইক্রনস ইন ডায়ামিটার। তাহলে মডারেটলি থিক বলতে বোঝাচ্ছে মোটামুটি অন্যান্য মানে এই জেনাসের বা এই গ্রুপের আন্ডারে যত মেম্বার রয়েছে তাদের যে হাইফাল স্ট্রাকচার যদি আমরা স্টাডি করি তাহলে তাদের তুলনায় মডারেটলি থিক একটা হাইফাল স্ট্রাকচার, যেগুলো 4 to 8 মাইক্রন ইন ডায়ামিটার। এই জাস্ট মেজারমেন্টগুলো একটু মনে রাখতে হবে। দ্য হাইফাল ওয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.1 মাইক্রন থিক। হাইফাল ওয়াল, আচ্ছা এখানে কিন্তু
আমরা উমাইকোটার মেম্বারদের ক্ষেত্রে দেখেছিলাম যে এদের সেল ওয়াল কম্পোজিশনটাও কিন্তু ওয়ান অফ দেয়ার ইউনিক ফিচার্স। তার মানে কি অন্যান্য যত ফাঙ্গাল মেম্বার, ট্রু ফাঙ্গাল মেম্বার যারা, তাদের ক্ষেত্রে সেল ওয়াল কম্পোজিশনে যেটা মেজর কম্পোনেন্ট হিসাবে থাকে সেটা হচ্ছে কি কাইটিন, যেটাকে ফাঙ্গাল সেলুলোজ বলি আমরা। এদের ক্ষেত্রে কিন্তু কাইটিন ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মেনি ভেসিকলস কন্টেনিং কাইটিন সিনথেস এনজাইম দে আর অলসো অ্যাবসেন্ট। তো তার পরিবর্তে এখানে কি রয়েছে, দ্য মেইন কম্পোনেন্টস আর গ্লুকেন অ্যান্ড সেলুলোজ। তো এই যে গ্লুকেন আর সেলুলোজ, যেগুলো কিনা গ্লুকোজের পলিমার, যেখানে কাইটিন ছিল এন অ্যাসিটাইল গ্লুকোজামাইনের পলিমার, তার পরিবর্তে এখানে রয়েছে তাহলে গ্লুকেন বা সেলুলোজ। তাহলে এখানে যখন আমরা সেল ওয়াল কম্পোজিশন পড়বো সেটাও তাহলে আমাদের নজর রাখতে হবে, সেটা মনে রাখতে হবে। কি বলছি যে এদের যে ওয়ালটা হয় হাইফাল ওয়াল, সেটা 0.1 মাইক্রন থিক হচ্ছে। In the next point, it is electron transparent except for a thin electron dense outer surface. কি বলছে যে এই যে হাইফাল ওয়ালটা, এটা জেনারেলি কি হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপারেন্ট হচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ইজিলি ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি দেখা হয় তাহলে ইজিলি ওটা পেনিট্রেট করতে পারে ইলেকট্রন বিম, এবং তার জন্য এদের ইন্টারনাল স্ট্রাকচার্স অবজার্ভ করা যেতে পারে। কিন্তু এদের যে আউটার ওয়ালটা হয় সেইটা ইলেকট্রন ওপেক, বা সেটা একটু থিক আর ডেন্স একটা স্ট্রাকচার সারফেস হিসেবে কাজ করে, যেটা কিনা ইলেকট্রন পেনিট্রেট করাটা সবসময় হয়তো হয় না। ওকে, গ্লুকেন্স ইজ দ্য প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল ইন দ্য হাইফাল ওয়াল, যেটার কথা আগেও বললাম যে গ্লুকেন। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আবার একটা এক্সেপশন, মাইকোটার মেম্বারদের মধ্যে সেলুলোজ বেশিরভাগ মেম্বারে পাওয়া যায়, কিন্তু এখানে সেলুলোজ খুব কম পরিমাণে পাওয়া যায়, বা কখনো কখনো এটা পুরোপুরি অ্যাবসেন্ট হতে পারে এর কিছু মেম্বারদের মধ্যে। কিন্তু গ্লুকেনটা প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল হিসাবে সেল ওয়ালের মধ্যে থাকে। সেজন্য বলছে কি যে সেলুলোজ ইজ আ মাইনরিটি কম্পোনেন্ট অর ইভেন ল্যাকিং অলটুগেদার, যেটা বললাম যে এটা কম পরিমাণে থাকে বা পুরোপুরি ল্যাক করতে পারে। The plasma membrane is distinct and is seen as a dark line at the periphery of the hyphal protoplasm. এবার তাহলে বলছি কি যে প্লাজমা মেমব্রেনটা সেটা একটা খুব ডিস্টিংক্ট লেয়ার হিসেবে থাকে যখন আমরা মাইক্রোস্কোপে এটাকে অবজার্ভ করি, আর একটা ডার্ক লাইন হিসেবে থাকে হাইফাল প্রোটোপ্লাজমের পেরিফেরাল যে রিজিয়নটা, সেখানে একটা ডার্ক লাইনের মতো দেখতে লাগে। এরপরে একটা ছবি দেখবো, সেখানে আমরা এই যে প্লাজমা মেমব্রেনটা কীরকমভাবে অ্যাপিয়ার করে, অ্যাপিয়ারেন্সটা কেমন হয় সেটা দেখতে পাবো। এরপর কি বলছি, ইট ইজ আনডিউলেটিং অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফর্মস লোমাজোমস। ওকে, এই টার্মটা আমাদের কাছে নতুন, আমরা জানি না এর আগে কোনো ফাঙ্গাল মেম্বারের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন বা তাদের হাইফাল অর্গানাইজেশনের মধ্যে লোমাজোম টার্মটা পড়িনি। নাও হোয়াট আর লোমাজোমস? It is a complex invagination of the plasma membrane into the cytoplasm. বলছে কি যে এই যে সাইটোপ্লাজম কোনো সেলের, তার মধ্যে যদি প্লাজমা মেমব্রেন ইনভ্যাজিনেট করে তাহলে যে স্ট্রাকচারটা তৈরি হবে এদের ক্ষেত্রে সেটাকে লোমাজোম বলা হচ্ছে। Lomasomes have been identified in some fungal hyphae and some spore producing structures. It is in certain sporangial structures, in some algal cells, and in some cells of higher plants. Okay, algal সেলের মধ্যেও পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু হায়ার প্লান্টদের মধ্যেও লোমাজোম পাওয়া যায়। এবার আমরা যখন প্রোক্যারিওটস এর মধ্যে তাদের সেলুলার অর্গানাইজেশন পড়েছি, তখন দেখেছি যে প্রোক্যারিওটিক বেশ কিছু সেল তাদের যে প্লাজমা মেমব্রেন তারা ইনভ্যাজিনেট করতো, আর সেল সাইটোপ্লাজমের মধ্যে কিছু ফোল্ডিংস তৈরি করতো। এই যে ফোল্ডিংগুলো, এগুলোকে মেসোজোম বলা হতো। এবার মনে করা হতো যে দিস মেসোজোমস were the precursors or the ancestors of mitochondria. That is, these mesosomes are the sites of respiration and the formation of energy. These were found to be, or these were believed to be, the sites of energy production. তো এই যে মেসোজোম, যেটা কিনা ব্যাকটেরিয়াল সেলে বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে পাওয়া যেত, তাদেরই মতো কিছু সিমিলার কিছু
অ্যানালোগাস অর্গানাইজেশন হিসাবে, এরকম স্ট্রাকচার হিসাবে এদের মধ্যে লোমাজোমকে মনে করা হয়ে থাকে। কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারটা প্রুভড নয় যে এক্স্যাক্টলি লোমাজোমের কী ফাংশন, সেটার সত্যি সত্যি এই মেসোজোমাল স্ট্রাকচারটার সাথে কোনো রকম মানে ফাংশনাল কোনো সিমিলারিটি আছে কি না, এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত প্রুভড নয়। বাট ইট ইজ বিলিভড দ্যাট দে মাইট বি অ্যানালোগাস অর্গানস। ওকে, তো এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে লোমাজোমস কি। আর ফাইনালি যেটা বলা রয়েছে যে ইট ইজ অ্যাপ্রেসড টু দ্য ইনার সারফেস অফ দ্য হাইফাল ওয়াল। তার মানে হাইফাল ওয়ালের ইনার সারফেসে এটা খুব টাইটলি, খুব ফার্মলি অ্যাটাচড হয়ে থাকে আর অ্যাপ্রেসড কন্ডিশনে থাকে, যেটা দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপিক্যালি। ওকে, এখানে আরও বেশ কিছু ভেজিটেটিভ হাইফাল ক্যারেক্টারের ব্যাপারে বলা আছে। কি বলছে প্রথমত, যে সাইটোপ্লাজম কন্টেইনস many nuclei, which we have already learned in the previous segment, that is the hyphae or the hyphae of Phytophthora, they are sinusotic in nature. তারপর কি বলছে যে মাইটোকন্ড্রিয়া, they also contain many mitochondria, endoplasmic reticulum, ribosomes, dictyosomes, vacuoles and many oil globules. তো অন্যান্য যে সমস্ত সেলুলার অর্গানেলগুলো দেখলাম, they are present because of their ফিজিওলজিক্যাল ফাংশনস ইন দ্য সেল। কিন্তু আরেকটা যেটা দেখলাম অয়েল গ্লোবিউলস থাকে, এই অয়েল গ্লোবিউল কিন্তু বেসিক্যালি ওদের স্টোরড ফুড ম্যাটেরিয়ালটাকে রিপ্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে এরা ফুড ম্যাটেরিয়াল স্টোর করার জন্য অয়েল গ্লোবিউলগুলোকে ইউজ করে থাকে। The next point is the mycelium is intracellular and directly kills the invaded cells. বলছে কি যে এরা কোনো হোস্ট সেলকে যখন পেনিট্রেট করে এবং সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করে, প্যারাসাইটিক্যালি যখন বিহেভ করে, তখন কি হয় যে হোস্ট সেলের যে প্লাজমা মেমব্রেন সেটাকে পেনিট্রেট করে সেলের মধ্যে ইন্ট্রাসেলুলারলি গ্রো করে এবং অ্যাজ এ রেজাল্ট দে manifest some disease symptoms. As a result, they behave as parasites. যদি এরকমভাবে ইন্ট্রাসেলুলারলি গ্রো করে সেল নেক্রোসিস বা সেল ডেথ কজ না করতো, তাহলে কিন্তু এরা প্যারাসাইট বা ডিজিজ কজ করতো না। Okay, the third point is, in some cases, it is intercellular, present in the intercellular spaces of the host tissue. কি বলছে, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারসেলুলারও হতে পারে, মানে দুটো সেলের মাঝের জায়গা বা দুটো তিনটে সেলের মাঝের যে ইন্টারসেলুলার স্পেসগুলো আছে, সেই স্পেসগুলোর মধ্যে দিয়ে মুভ করে বা র্যামিফাই করে এরা নিউট্রিশন সাক করার জন্য কাজ করতে পারে। Some of the species develop haustoria to absorb the food material. ওকে, এর আগের যে সেগমেন্টে আমি বলছিলাম কি যে একটা ছবিতে দেখা যাচ্ছিল যে এই যে হাইফাল স্ট্রাকচারগুলো সেগুলো হোস্ট টিস্যুকে পেনিট্রেট করার জন্য কিছু ল্যাটারাল ফিঙ্গার লাইক প্রজেকশনস তৈরি করছিল, যেগুলোকে বলা হয়ে থাকে হস্টোরিয়া। এবার হস্টোরিয়া কি সেটাও আমরা আগে জেনেছি। দে আর সাম স্পেশালাইজড হাইফাল ফর্মস অ্যান্ড দে ডেভেলপ টু সার্ভ দ্য পারপাস অফ নিউট্রিয়েন্ট কালেকশন। তো এখানে তাহলে সেরকম একটা ছবি রয়েছে পাশে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে একদম যে রাইটমোস্ট যে একটা আউটলাইন রয়েছে, একটা ইরেগুলার আউটলাইন রয়েছে, এইটা হচ্ছে হোস্ট সেলের যে আউটলাইন, যে সেলটাকে পেনিট্রেট করছে এই হাইফাল প্রজেকশনগুলো। এই যে আউটলাইনটা, সেটার মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সেলুলার অর্গানেলই রয়েছে, মানে যেখানে বিভিন্ন রকমের ভ্যাকিউলস রয়েছে, বিভিন্ন রকমের যে ডিকটিওজোমস রয়েছে, গলগি অ্যাপারেটাস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে। এবার এই যে হোস্ট সেল, তার মধ্যে একটা balloon লাইক স্ট্রাকচার যেটা পেনিট্রেট করেছে। এবার এই যে balloon লাইক স্ট্রাকচারটা, সেটার চারপাশে একটা ইরেগুলার আউটলাইন দেখতে, একটা ডেন্স, একটা ব্ল্যাক ডেন্স আউটলাইন দেখতে পাচ্ছি, যেটা ইরেগুলার। এই যে আউটলাইনটা, এইটাকে বলা হয়ে থাকে এক্সট্রা হস্টোরিয়াল শিট অর এক্সট্রা হস্টোরিয়াল মেমব্রেন, যেটা বেসিক্যালি কোনো একটা হোস্ট সেলের মধ্যে পেনিট্রেট করার জন্য হস্টোরিয়াটাকে হেল্প করে এবং হস্টোরিয়ামের চারপাশে একটা প্রোটেক্টিভ কাভারিং তৈরি করে। তো এইরকম একটা মেমব্রেন যেটা, সেটাকে তাহলে বলা হচ্ছে এক্সট্রা হস্টোরিয়াল মেমব্রেন, যার ভিতরে কিন্তু হস্টোরিয়ামের যে নর্মাল হাইফাল ওয়ালটা বা তার প্লাজমা মেমব্রেন, এই জিনিসগুলো রয়েছে। আর তার ভিতরেও একই রকমভাবে যা যা সেলুলার অর্গানেলির কথা আমরা এর আগে পড়লাম, মানে মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ডিকটিওজোমস, ভ্যাকিউলস, এই সমস্ত জিনিসপত্র এর মধ্যে দেখতে পাচ্ছি।
এই যে ছবিটা, এখানে কিন্তু আমরা যেখান থেকে, মানে যদি একটু খেয়াল করি, যে জায়গাটা থেকে এই বালুন লাইক স্ট্রাকচারটি ইনভ্যাজিনেট করেছে বা ইনভ্যাজিনেশনটা যেখান থেকে হয়েছে তার জন্য একটা ছোট একটা পোর লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে যে সিঙ্গেল লেয়ার্ড যে স্ট্রাকচারটা রয়েছে বা মেমব্রেনটা রয়েছে, সেটা হচ্ছে বেসিক্যালি ওদের হাইফাল ওয়ালটা, যেটা একটা ডিস্টিংক্ট ব্ল্যাকিশ একটা লেয়ার ফর্ম করে তার মানে হোস্ট সেল যেটা, সেটার মধ্যে ঢোকার পরেও, ওটা পেনিট্রেট বা ইনভ্যাজিনেট করার পরেও যেটা একদম ডিস্টিংক্টলি অবজার্ভ করা যেতে পারে আন্ডার দ্য মাইক্রোস্কোপ। ওকে, এরপর কি বলছে, দ্য হস্টোরিয়া ডেভেলপ অ্যাজ lateral outgrowth from the intercellular hyphae and they are slender and some finger like projections in case of Phytophthora infestans. বলছে কি যে অবশ্যই কিছু ল্যাটারাল আউটগ্রোথ হিসাবে তৈরি হয় যে হাইফাগুলো ইন্টারসেলুলারলি স্প্রেড করছে, সেই ইন্টারসেলুলার হাইফাগুলোর থেকে এরকম ল্যাটারাল প্রজেকশনস কিছু তৈরি হচ্ছে। এবারে কি বলছে যে ইট রিমেইনস সারাউন্ডেড বাই অ্যান এক্সট্রা হস্টোরিয়াল শীথ অ্যান্ড or an extra hostorial membrane and the cytoplasm of the host cell. তাহলে কি বলছে যে ফাইনালি যখন একটা হোস্ট সেলের মধ্যে এরা পেনিট্রেট করে ঢুকলো, সেখানে কি করে এরা এক্সট্রা হস্টোরিয়াল মেমব্রেন দিয়ে কভার্ড হয়ে থাকে, আর হোস্ট সাইটোপ্লাজমও সেটার চারপাশে থাকছে। বলছে কি যে সাইটোপ্লাজম অফ হস্টোরিয়া কন্টেইন mitochondria, ribosomes, endoplasmic reticulum, and nuclei for their physiological purposes. তো এই কারণে এগুলো থাকছে। এরপরের এখানে তাহলে আমরা মোটামুটি জানলাম যে কেমন ভেজিটেটিভ স্ট্রাকচার, থ্যালাস স্ট্রাকচার হতে পারে বা হাইফাল অর্গানাইজেশন কেমন হতে পারে। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে এদের রিপ্রোডাকশন কিভাবে হয়ে থাকে আর কেমন কেমন টাইপ অফ রিপ্রোডাকশন এদের লাইফ সাইকেলের মধ্যে দেখা যেতে পারে। In this segment, we will discuss about the reproductive methods or the reproduction of Phytophthora. It has been observed that the fungus Phytophthora, it reproduces by vegetative and asexual means, which are most common, but in rare cases they may also reproduce by sexual methods. অর্থাৎ ভেজিটেটিভ আর আসেক্সুয়াল টাইপ অফ রিপ্রোডাকশন যেটা, এগুলোই কিন্তু সবথেকে বেশি, সবথেকে কমনলি দেখতে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে তেমন কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশনস তৈরি হলে, তেমন ফেভারেবল হোস্ট যদি থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আর কিছু স্পিসিসের ক্ষেত্রে অবশ্যই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যেতে পারে। তো প্রথম যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে কিভাবে হয়ে থাকে সেই ব্যাপারটা। বলছে কি দেখা যায় যে মেনি স্পিসিস অফ Phytophthora, that is Phytophthora colocasi and Phytophthora parasitica, they reproduce by means of some specialized spherical structures called chlamydospores. Now in the diagrams on the right hand side, we can see that some vegetative hyphae forming a network-like or a mesh-like appearance, and in between the networks of the hyphae there are some spherical specialized structures, and these are the chlamydospores. In the next picture we can see that the pictures that is the spherical structures, they are slightly pigmented, that is they are pale yellowish in color. These structures are the chlamydospores. They are the vegetative reproductive bodies of the fungus, and they may develop terminally, or in case of certain species they may also develop intercalary position. That is কিছু কিছু এরকম যে স্ফেরিক্যাল স্ট্রাকচারগুলো আমরা দেখছি যেগুলোকে ক্লেমাইডোস্পোর বলছে, এগুলো এই ফাইটোফথোরার কিছু স্পিসিসের ক্ষেত্রে ভেজিটেটিভ বডি হিসেবে, ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ বডি হিসেবে কাজ করছে। আর কোথাও কোথাও দেখা যায় যে এরা টার্মিনালি তৈরি হতে পারে, মানে হাইফার একেবারে এপিক্যাল পোর্শনে তৈরি হতে পারে, বা ইন্টার ক্যালোরি পজিশনে তৈরি হতে পারে, মানে মাঝামাঝি জায়গাতে হাইফার, সেখানে তৈরি হতে পারে। ক্লেমাইডোস্পোর্স আর a type of thick-walled long-term survival spores. That is, these vegetative reproductive bodies, they are highly resistant from different environmental assaults like high heat or drought condition, the lack of water or water scarcity. এরকম বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল, মানে যদি আনফেভারেবল কন্ডিশন হয় তাহলে সেগুলো থেকে খুব রেজিস্ট্যান্ট কিছু স্ট্রাকচার, যে যেমনই এনভায়রনমেন্ট হোক এরা সার্ভাইভ করবে। আর
after a certain period of time, they will germinate, forming new vegetative hyphal structures or new vegetative thallus. তো এই যে ওই জন্য ক্ল্যামাইডোস্পোরগুলো, সেগুলোকে বলা হয় কি যে লং টার্ম সার্ভাইভাল স্পোর্স, মানে অনেক সময় পর্যন্ত যাতে এরা সার্ভাইভ করতে পারে এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলোকে রেজিস্ট করে, তাহলে এগুলো এরকম ক্ল্যামাইডোস্পোর ফর্ম করতে পারে। They germinate by giving rise to 3 to 11 germ tubes, which জেনারেলি ডেভেলপ স্পোরাঞ্জিয়া অ্যাট দ্য টিপস। মানে কি বলছে, এরা যখন তাহলে জার্মিনেট করছে 3 to 11 এরা সংখ্যায় জার্ম টিউব তৈরি করছে বা ভেজিটেটিভ এরম থ্যালা স্ট্রাকচার তৈরি করছে, যেগুলো জার্মিনেট করার সাথে সাথে এদের এপিক্যাল রিজিয়নে বা টার্মিনাল রিজিয়নে সেখানে কিছু স্পোরাঞ্জিয়াল স্ট্রাকচার্স ক্যারি করবে, যার মধ্যে কিন্তু আবার এমন কিছু স্পোর্স থাকবে বা এমন কিছু ভেজিটেটিভ স্পোর্স থাকবে যেগুলো কিনা আবার যখনই সয়েলে পড়বে, আফটার গেটিং দ্য ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনস, দে উইল জার্মিনেট অ্যান্ড ফর্ম আদার আসেপ্টেড সিনোসাইটিক ভেজিটেটিভ হাইফাই। সো এই যে ব্যাপারটা এখানে তাহলে পড়লাম যে কীভাবে এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। তো এর পরের যে ক্লাসে সেখানে আমরা দেখব যে কীভাবে আসেক্সুয়ালি বা সেক্সুয়ালি রিপ্রোডিউস এরা করতে পারে। এবং আজকের ভিডিওটা এতটাই, মন দিয়ে দেখো, অ্যান্ড ইফ এনি কোয়েরি রাইজেস দেন প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ।